আজ বলবো হাত ধোয়ার বিপ্লবের কথা। এটা চাইল্ড বেড ফিভারের বিরুদ্ধে এক কিংবদন্তির লড়াই। 1900 শতকের ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রে জেনারেল হাসপাতালে একটি গভীর উদ্বেগজনক ঘটনা ঘটছিল। সেখানে সন্তান প্রসব করতে আসা নারী হাসি আনন্দ নিয়ে প্রবেশ করতেন, কিন্তু তাদের অনেকেই আর জীবিত বের হতেন না। পেয়ারপেরাল নামে একটি জ্বর, এই জ্বরে আক্রান্ত হয়ে প্রসব পরবর্তী মায়েদের মৃত্যু ঘটছিল ভয়ঙ্করভাবে। ডগ ইগনেস সেমেলওয়াইজ একজন হাঙ্গেরীয় চিকিৎসক। বয়সে তিনি তখন যুবক। এই মর্মান্তিক মৃত্যুগুলিকে তিনি সহ্য করতে পারছিলেন না। সে সময় তার কলিগসরা এই ঘটনাকে ভাগ্য বা রহস্য বলে এড়িয়ে যেতেন, কিন্তু সেমেলওয়াইজ তখন এর কারণ অনুসন্ধান প্রতি মনোনিবেশ করলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল এই মৃত্যুগুলোর একটি কারণ আছে, আর যদি কারণ থাকে তাহলে তার সমাধানও আছে। ভিয়েনার জেনারেল হাসপাতাল, 1846 সাল। অস্ট্রিয়ার একটি জেনারেল হাসপাতাল। তীব্র আতঙ্ক সেখানে বিরাজ করছে। পৃথিবী তখনও আধুনিক মেডিসিনের শুরুর দিকে। তখন মৃত্যুর হার ছিল আশ্চর্যজনকভাবে বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা এই মৃত্যুগুলোর একটি ভয়ানক নাম দিয়েছিলেন চাইল্ড বেড ফিভার। নতুন মা সন্তান প্রসবের পর হঠাৎ জ্বরে আক্রান্ত হতেন এবং কয়েকদিনের মধ্যেই তিনি মারা যেতেন। তৎকালীন ভিয়েনার দুটি প্রসূতি বিভাগ ছিল। একটিতে ডাক্তারেরা সন্তান প্রসব করতেন এবং আরেকটিতে ধাত্রীরা। কিন্তু একটি ভয়ঙ্কর বৈপরীত্য দেখা গেল। ডাক্তারদের বিভাগের মাতৃমৃত্যু হার ছিল 10 থেকে 15%, আর ধাত্রীদের বিভাগে মাত্র 2%। ডাক্তাররা মর্গে ময়নাতদন্তের পরপরই পেশেন্টদের ডেলিভারিতে সাহায্য করতেন, কিন্তু তারা কখনো হাত ধুতেন না। এবং আশ্চর্যের বিষয় ছিল যে ধাত্রীদের সহযোগিতায় সন্তান প্রসব করা মহিলাদের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম ছিল। তিনি দেখতে পান ময়নাতদন্তের সময় লাগা সংক্রমণ সন্তান প্রসবকারী নারীদের শরীরে সংক্রমিত হচ্ছিল। একদিন একটা ঘটনা ঘটে। সেমেলওয়াইজের এক সহকর্মী, যিনি অটোপসি করতেন, সে সময় দুর্ঘটনাক্রমে তিনি তার নিজের আঙ্গুল কেটে ফেলেন। কিছুদিন পর সহকর্মীটি চাইল্ড বেড ফিভারের মতো লক্ষণ নিয়ে মারা যান। অপরাধ বোধে দগ্ধ সেমেলওয়াইজ কিছু একটা করার সিদ্ধান্ত নিলেন। সেমেলওয়াইজ উপলব্ধি করলেন যে মৃতদেহ থেকে কোনো এক ধরনের অদৃশ্য কণা বা জীবাণু ডাক্তারের হাতে লেগে থাকত। সেই হাত যখন সন্তান প্রসবকারী মহিলাদের স্পর্শ করত, আর তখন সেই কণা তাদের শরীরে সংক্রমিত হতো। সেমেলওয়াইজ তখন ভয়ঙ্কর সত্যটি উপলব্ধি করলেন। ডাক্তার এবং মেডিকেল ছাত্ররা নিজেদের অজান্তেই এই রোগ ছড়াচ্ছেন। তারা ময়নাতদন্তে অংশ নেওয়ার পর রোগিণীদের পরীক্ষা করতেন, কিন্তু হাত ধোয়ার প্রয়োজন মনে করতেন না। মৃতদেহ থেকে অদৃশ্য জীবাণু নারীদের দেহে স্থানান্তরিত হচ্ছিল। তার তত্ত্ব প্রমাণ করতে তিনি একটি সহজ পদ্ধতি প্রয়োগ করলেন। প্রথম বিভাগের সকল কর্মচারীকে তিনি নির্দেশ দিলেন, নারীদের ছোঁয়ার আগে হাত ধুতে হবে ক্লোরিনযুক্ত চুনের দ্রবণে। প্রথম দিকে স্টাফরা এতে প্রচণ্ড আপত্তি তুলেছিলেন। তখন এমনকি সাবান দিয়ে হাত ধোয়াটাই খুব একটা প্রচলিত ছিল না, আর ক্লোরিন তো কল্পনার বাইরে। কিন্তু সেমেলওয়াইজ নিজে এ ব্যাপারে যত্নশীল ছিলেন এবং কঠোরভাবে নিয়ম মানতে বাধ্য করলেন সবাইকে। সেমেলওয়াইজ তখন ক্লোরিন বা সলিউশনে হাত ধোয়ার নির্দেশ দিলেন, এবং তখন একটা ম্যাজিক ঘটে গেল। ডাক্তারদের বিভাগের মাতৃমৃত্যুর হার এক ধাক্কায় 1%-এর নিচে নেমে এলো। সাধারণ একটি প্রক্রিয়া, হাত ধোয়া, বহু মায়ের জীবন বাঁচিয়ে দিল। এটাকে অবশ্য রিকগনাইজ করা হয়েছিল মিরাকল হিসাবে। কিন্তু এখানেই শেষ নয়।
সেমেলওয়াইজ চাইল্ডবেড ফিভারের সমাধান আবিষ্কার করলেও চিকিৎসকদের কাছ থেকে তিনি তীব্র প্রতিরোধ ও সমালোচনার মধ্যে পড়ে যান। চিকিৎসকরা মানতে রাজিই হননি যে তাদের অবহেলা এবং অপরিচ্ছন্নতার কারণেই এই মৃত্যুর হার এত বেড়ে গিয়েছিল। এমনকি একে অনেকেই সেমেলওয়াইজের সাকসেস এবং সম্মানকে নিজেদের জন্য হুমকি স্বরূপ মনে করতে লাগলেন। তাকে অসহযোগিতা করার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তিনি ক্রমশ একঘরে হয়ে পড়লেন। সেমেলওয়াইজ জীবনের শেষের দিকে মানসিকভাবে ভেঙে পড়েন। তাকে একটি মানসিক হাসপাতালেও পাঠানো হয়। তিনি মাত্র 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জীবনের সময় তার কাজকে অস্বীকার করা হলেও তার মৃত্যুর পরে বিজ্ঞান প্রমাণ করল যে তিনি সঠিক ছিলেন। লুই পাস্তুর ও জোসেফ লিস্টারের জীবাণুতত্ত্ব তার আবিষ্কারকে সমর্থন করে। আজ হাত ধোয়ার এই পদ্ধতি চিকিৎসা শাস্ত্রে একটি মৌলিক নীতিতে পরিণত হয়েছে। ডক্টর সেমেলওয়াইজের সংগ্রামের গল্পটি একটি বিজ্ঞানের যুদ্ধ নয়, বরং এটা মানবতার জন্য এক সাহসী প্রচেষ্টার প্রতীক। তার কাজই প্রমাণ করে যে একটা সঠিক এবং সাহসী প্রচেষ্টা ইতিহাস বদলে দিতে পারে।